ওয়েলকাম ওয়ান্স অ্যাগেইন আবারও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত হিসাব বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের সকল শিক্ষার্থী বন্ধুদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের এখন দ্বিতীয় লেকচার। আমাদের যে পাঠ্যপুস্তক বই রয়েছে সেই বইয়ের থার্ড চ্যাপ্টার সেকেন্ড লেকচার আজকে আমাদের আলোচ্য বিষয়। তো চলো আসো আমরা সময় নষ্ট না করে স্ক্রিন শেয়ারে দিয়ে লেকচারে চলে যাই। ওকে, আশা করি তোমরা সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ। Once again, welcome all my dear students of Honors Part 1 of the Department of Accounting. I am Mohammad Jamal, Associate Professor of Accounting Department. Today we will discuss about Chapter 3, আজকে তৃতীয় অধ্যায়, যে অধ্যায়ের নাম হচ্ছে The Accounting Process. এই প্রসেসের এই অধ্যায়ের মূল আলোচ্য বিষয় হচ্ছে হিসাব সমীকরণ এবং জাবেদা, ভুক্তকরণ, খতিয়ান এবং রেওয়ামিল, এই অংশটুকু। তো চলো আমরা শুরু করি, লেকচার শুরু করি। আজকের ক্লাসের যে মূল অবজেক্টিভ রয়েছে, আফটার কমপ্লিটিং দিস লেসন, এই লেসনটা আজকের লেকচারটা কমপ্লিট করার পর তোমরা বলতে পারবে সিঙ্গেল এন্ট্রি এবং ডাবল এন্ট্রি সিস্টেম কি, অর্থাৎ একতরফা দাখিলা পদ্ধতি এবং দুতরফা দাখিলা পদ্ধতি কাকে বলে, এটা তোমরা বলতে পারবে ইনশাআল্লাহ। এছাড়াও অ্যাকাউন্টিং ইকুয়েশন বা হিসাব সমীকরণ কাকে বলে সেটা বর্ণনা করতে পারবে, এবং এই হিসাব সমীকরণে যখন লেনদেন সংগঠিত হয়, এই লেনদেন সংগঠিত হলে এটা হিসাব সমীকরণে কি প্রভাব পড়ে সেটা তোমরা বলতে পারবে। সেই সাথে হিসাব কি এবং হিসাব কত প্রকার, হিসাবের শ্রেণী বিভাগ সেটা বর্ণনা করতে পারবে। এই হিসাবগুলোর বিভিন্ন প্রকার হিসাবের ডেবিট এবং ক্রেডিট নির্ণয়ের সূত্রটা বর্ণনা করতে পারবে বা জানতে পারবে, এবং চার্ট অফ অ্যাকাউন্ট বা হিসাব তালিকা, হিসাব কোডিং কাকে বলে সেটা বলতে পারবে, এবং হিসাব চক্র বা অ্যাকাউন্টিং সাইকেল, ওই অ্যাকাউন্টিং সাইকেল কি এবং অ্যাকাউন্টিং সাইকেলে কি কি ধাপ রয়েছে, হিসাব চক্রে কতগুলো ধাপ রয়েছে সেগুলো বলতে পারবে, এবং লেনদেনের যে প্রমাণপত্র প্রামাণ্য দলিলগুলো রয়েছে সেগুলো কোনগুলো সেগুলো বলতে পারবে। লেনদেন চিহ্নিত করতে পারবে, অর্থাৎ অ্যাকাউন্টিং সাইকেল বা হিসাব চক্রের প্রথম ধাপ লেনদেন চিহ্নিতকরণ, সে লেনদেন চিহ্নিত করতে পারবে, জাবেদাভুক্ত করতে পারবে, খতিয়ানে স্থানান্তর করতে পারবে এবং ট্রায়াল ব্যালেন্স বা রেওয়ামিল প্রস্তুত করতে পারবে। তো আজকের ক্লাস শেষে ইনশাআল্লাহ আমরা এই বিষয়গুলো জানতে পারবো। তো চলো আসো আমরা শুরু করি আমাদের লেকচার, এবং শুরুটা করবো আমরা একতরফা দাখিলা পদ্ধতি থেকে নয়, দুতরফা দাখিলা পদ্ধতি থেকে। আসো দেখি দুতরফা দাখিলা পদ্ধতি কাকে বলে। তোমরা জানো যে লেনদেন এই শব্দটিকে যদি আমরা বিশ্লেষণ করি, ভাগ করি, তাহলে দুটো আলাদা আলাদা শব্দ পাবো, লেন এবং দেন, অর্থাৎ দুটো পক্ষ থাকবে। আর একটা যখন একটা লেনদেন সংগঠিত হবে, সেই লেনদেনের সাথে পক্ষ জড়িত থাকবে দুটি, একটি হচ্ছে লেন পক্ষ অর্থাৎ সুবিধা গ্রহণকারী পক্ষ, আর একটা হচ্ছে দেন পক্ষ বা সুবিধা প্রদানকারী পক্ষ। তো প্রতিটি লেনদেনের সাথে দুটি পক্ষ জড়িত থাকে, একটি পক্ষ সুবিধা গ্রহণ করে যাকে আমরা বলছি লেন পক্ষ, সুবিধা গ্রহণকারী পক্ষ, এবং অপর পক্ষ সুবিধা প্রদান করে। হিসাব প্রক্রিয়ার যে পদ্ধতিতে সুবিধা গ্রহণকারী পক্ষকে ডেবিট, সুবিধা গ্রহণকারী পক্ষকে বা লেন পক্ষকে ডেবিট, এবং সমপরিমাণ অর্থ দ্বারা সুবিধা প্রদানকারী পক্ষকে ক্রেডিট করে হিসাবভুক্ত করা হয়, সেই পদ্ধতিকে দুতরফা দাখিলা পদ্ধতি বলা হয়। এখন এই ডেবিট, সুবিধা গ্রহণকারী পক্ষকে ডেবিট কেন করছি, সুবিধা প্রদানকারী পক্ষকে ক্রেডিট কেন করছি, এটা বেসিক্যালি লুকা প্যাসিওলি এই ডেবিট ক্রেডিট নামটা দিয়েছে, সেখান থেকে আমরা এটা চলে আসছি। আর এই যে লেনদেনের সাথে জড়িত দুটো পক্ষ, এই দুটি পক্ষকে বলা হয় লেনদেনের দ্বৈত সত্তা। তাহলে প্রত্যেকটা লেনদেনের যে দ্বৈত সত্তা রয়েছে, দ্বৈত সত্তাকে রেকর্ড করা সাইমালটেনিয়াসলি, সুবিধা গ্রহণকারী পক্ষকে ডেবিট এবং সমপরিমাণ অর্থ দ্বারা সুবিধা প্রদানকারী পক্ষকে ক্রেডিট করে লিপিবদ্ধ করা, এটা হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতির মূল নীতি। ওকে, আচ্ছা আসো দেখি যে দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে প্রফেসর ওয়েগেন, কাইসন, কিমেল ওনারা কি বলেছেন। ডাবল এন্ট্রি সিস্টেম ইজ আ সিস্টেম, অর্থাৎ দুতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে আমার একটা পদ্ধতি দ্যাট রেকর্ড ইন অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকাউন্ট, যথাযথ উপযুক্ত শিরোনামের অধীনে রেকর্ড করে, শোয়িং দ্য ডুয়াল ইফেক্ট অফ ইচ ট্রানজাকশন, প্রত্যেকটা লেনদেনের ডুয়াল ইফেক্ট, দ্বৈত সত্তাকে রেকর্ড করে, অর্থাৎ প্রত্যেকটা লেনদেনের দ্বৈত সত্তাকে রেকর্ড করার যে পদ্ধতি রয়েছে সেটাকে বলা হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। ওকে, এই সংজ্ঞাটা কে দিয়েছেন? প্রফেসর ওয়েগেন, কাইসো এবং কিমেল। এছাড়াও প্রফেসর উইলিয়াম পিকলস বলেছেন ডাবল এন্ট্রি সিস্টেম সিক্স টু রেকর্ড এভরি ট্রানজাকশন ইন ইটস ডাবল অ্যাসপেক্ট। ডাবল অ্যাসপেক্ট মানে উভয়
অ্যাসপেক্ট থেকে, উভয় দৃষ্টিকোণ থেকে, অর্থাৎ লেন পক্ষের দৃষ্টিকোণ থেকেও রেকর্ড করছে, দেন পক্ষের দৃষ্টিকোণ থেকেও রেকর্ড করছে, অর্থাৎ সুবিধা গ্রহণকারী পক্ষের থেকেও রেকর্ড করছে, সুবিধা প্রদানকারীর দৃষ্টিকোণ থেকেও রেকর্ড করছে। যে সিস্টেম সেটাকে ওনারা বলেছেন, প্রফেসর উইলিয়াম পিকেলস বলছেন, যেটা দুতরফা দাখিলা পদ্ধতি। ওকে, aspect the receipt of a benefit by one account, একটা অ্যাকাউন্ট রেকর্ড করবে, রিসিভ বেনিফিটের যে বেনিফিট যিনি রিসিভ করছেন তার পক্ষে একটা অ্যাকাউন্ট রেকর্ড করবে, এন্ড দ্য সারেন্ডার অফ এ লাইক বেনিফিট বাই অ্যানাদার অ্যাকাউন্ট, এবং আরেকটা অ্যাকাউন্ট যে সুবিধা প্রদান করছে, সুবিধা সারেন্ডার করছে, তার পক্ষ থেকে রেকর্ড করবে, অর্থাৎ উভয় দৃষ্টিকোণ থেকে রেকর্ড করবে। দ্য ফর্মার এন্ট্রি বিং টু বি ডেবিট, ফর্মার এন্ট্রি মানে যে আগের যেটা সুবিধা গ্রহণকারী হিসাব তার নাম দিয়েছেন উনি ডেবিট, এবং লেটার এন্ট্রি পরের যে অ্যাকাউন্ট আছে তার নাম দিয়েছেন ক্রেডিট, অর্থাৎ একই রকম বক্তব্য একটু ভিন্নভাবে বলেছেন প্রফেসর উইলিয়াম পিকেলস। তো আসুন, দুতরফা দাখিলা পদ্ধতি যেটা, এটা যেহেতু লেনদেনের দ্বৈত সত্তাকে রেকর্ড করে, দুইটা পক্ষের দৃষ্টিকোণ থেকে রেকর্ড করে, তাই এটাকে একটি স্বয়ংসম্পূর্ণ পদ্ধতি, পূর্ণাঙ্গ পদ্ধতি, নির্ভরযোগ্য পদ্ধতি এবং বিজ্ঞানসম্মত পদ্ধতি হিসেবে উল্লেখ করা হয়। আর এই পদ্ধতিটা আবিষ্কার করেছিলেন 1494 সালে লুকা প্যাসিওলি, তার রচিত সুমা ডি অ্যারিথমেটিয়া জিওমেট্রিয়া প্রপোর্শনলিটা এই নামক একটা গ্রন্থ ছিল। এই গ্রন্থতে তিনি সর্বপ্রথম এই পদ্ধতি সম্পর্কে মানে আলোকপাত করেন। আর যিনি লুকা প্যাসিওলি, উনি খুব একজন মানে জ্ঞানী গুণী ব্যক্তি ছিলেন। উনি একই সাথে ধর্মশাস্ত্রে পণ্ডিত ছিলেন, ব্যবসায় পণ্ডিত ছিলেন, সমরবিদ্যা জানতেন, গণিত শাস্ত্রবিদ ছিলেন, চিকিৎসাবিদ ছিলেন, শিল্পকলা, আইন, ভাষা সকল বিষয়ে তিনি বেশ পারদর্শী এবং পণ্ডিত ছিলেন। এবং এখন পর্যন্ত হিসাব বিজ্ঞানের যে পদ্ধতিগুলো আবিষ্কার করেছেন, এই সময়ের পরীক্ষায় এই দুতরফা দাখিলা পদ্ধতি, তিনি যে পদ্ধতিটা আবিষ্কার করেছিলেন সেটাই এখনো এই পদ্ধতিটা বহাল রয়েছে বা উত্তীর্ণ হয়েছে সময়ের পরীক্ষায়। ওকে, এখন এই দুতরফা দাখিলা পদ্ধতি তো খুব বিজ্ঞানসম্মতি, ভালো ভালো কথাগুলো বললাম, অনেক সুবিধা আছে স্বয়ংসম্পূর্ণ পদ্ধতি, এর কিছু অসুবিধা আছে। কিছু কিছু লেখকের অসুবিধা বর্ণনা করতে গিয়ে বা সীমাবদ্ধতা বর্ণনা করতে গিয়ে বলেছেন যে এই পদ্ধতিটা হচ্ছে একটা জটিল পদ্ধতি এবং এটা শ্রম, ব্যয় এবং সময় সাপেক্ষ একটা পদ্ধতি বলে অনেকেই উল্লেখ করেছেন। তো স্বাভাবিক, একটা জিনিসের ভালো থাকলে মন্দ কিছু জিনিস তো থাকতেই পারে, তবে সুবিধাটাই বেশি, ভালো দিকটাই বেশি। এখন আমি তোমাদেরকে একটা বুক রেফারেন্স দিব, মানে অর্থাৎ আমাদের ভালো একটা বইয়ের রেফারেন্স দিতে বলা হয়েছে। তো ইংরেজি বইয়ের জন্য তো তোমরা যেটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে বলা আছে যে ওয়েগান, কাইস এবং কিমেল যে রাইটারটা আছে, প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, ওই বইটা। আর বাংলা বইয়ের জন্য তোমরা এই বইটা ফলো করতে পারো, প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, প্রফেসর হাফিজউদ্দিন সাহেবের লেখা, অ্যাঞ্জেল পাবলিকেশন কর্তৃক প্রকাশিত। এই বইটা রেফারেন্স হিসেবে নিতে পারো, অর্থাৎ এই লেকচারগুলো সেটার আলোকে প্রস্তুত করা হয়েছে। এবার আসো দেখে নেই সিঙ্গেল এন্ট্রি সিস্টেম কাকে বলে। আগে জেনেছি দুতরফা দাখিলা পদ্ধতি কি, ডাবল এন্ট্রি সিস্টেম, এখন দেখব সিঙ্গেল এন্ট্রি সিস্টেম কাকে বলে। বেসিক্যালি ওই যে দুতরফা দাখিলা পদ্ধতির যে নীতিটা, মূল নীতি, অর্থাৎ প্রত্যেকটা লেনদেনের দুটো পক্ষকে রেকর্ড করতে হবে, একটি পক্ষকে ডেবিট সমপরিমাণ অর্থ দ্বারা আরেকটি পক্ষকে ক্রেডিট করে রেকর্ড করতে হবে, এটা হচ্ছে মূল নীতি। যখন এই দুতরফা দাখিলা পদ্ধতির মূল নীতিকে উপেক্ষা করা হবে, ভায়োলেট করা হবে, তখনই সেটা হয়ে যাবে একতরফা দাখিলা পদ্ধতি। অর্থাৎ হিসাব রক্ষণের যে পদ্ধতিতে দুতরফা দাখিলা পদ্ধতির নিয়ম নীতি সঠিক ও পূর্ণাঙ্গভাবে মেনে চলা হবে না, তখনই তাকে বলা হবে একতরফা দাখিলা পদ্ধতি বা সিঙ্গেল এন্ট্রি সিস্টেম। এই সিঙ্গেল এন্ট্রি সিস্টেম একটি অসম্পূর্ণ পদ্ধতি, অবৈজ্ঞানিক পদ্ধতি, যেহেতু সে দুতরফা দাখিলা পদ্ধতির মূল নীতি অনুসরণ করছে না, একটি পক্ষকে ডেবিট সমপরিমাণ অর্থ দ্বারা আরেকটি পক্ষকে ক্রেডিট করছে না সব সময়, অর্থাৎ লেনদেনের দুইটা পক্ষকে রেকর্ড করছে না, তাই এটাকে একটা অসম্পূর্ণ পদ্ধতি, অবৈজ্ঞানিক হিসাব ব্যবস্থা বলা হয়। আর এর ব্যবহার সাধারণত ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠানে রয়েছে। বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান অথবা যে সমস্ত জয়েন্ট স্টক কোম্পানি বা যৌথ মূলধনী কোম্পানি রয়েছে, যেখানে তৃতীয় পক্ষের নিকটে জবাবদিহি দিতে হয়, অ্যাকাউন্টের ট্রান্সপারেন্সি মেনটেন করতে হয়, ওই সমস্ত প্রতিষ্ঠানগুলো, বড় প্রতিষ্ঠানগুলো দুতরফা দাখিলা পদ্ধতি অনুসরণ করে, একতরফা দাখিলা পদ্ধতি অনুসরণ করে না। তবে ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠান যাদের ক্যাপিটাল কম, যারা দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রাখার যে খরচটা সেটা বেয়ার করতে পারবে না, তারা একতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করে। ওকে, আচ্ছা, এখন এই একতরফা দাখিলা পদ্ধতি অসম্পূর্ণ পদ্ধতি হওয়া সত্ত্বেও ছোট ছোট প্রতিষ্ঠান এটা কেন সংরক্ষণ করে? দেখো, এই পদ্ধতিতে খরচ কম। একতরফা দাখিলা পদ্ধতিতে খুব একটা জ্ঞান, দুতরফা দাখিলা পদ্ধতি ডেবিট ক্রেডিট এর সূত্র জ্ঞান এগুলোর প্রয়োজন পড়ে না, মোটামুটি একটা ধারণা থাকলে একতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রাখা যায়। এই পদ্ধতিতে কখনো কখনো লেনদেনের একটি পক্ষকে রেকর্ড করা হয়, কখনো কখনো উভয় পক্ষকে লিপিবদ্ধ করা হয়, আবার কখনো কখনো কিছু কিছু লেনদেন সম্পূর্ণ হিসাব থেকে বাদ দিয়ে দেওয়া হয়। এই কারণে উইলিয়াম পিকলস বলেছেন, দ্য সিস্টেম ইজ নাথিং বাট অ্যান অ্যাডমিক্সচার অফ সিঙ্গেল এন্ট্রি, ডাবল এন্ট্রি এন্ড নো এন্ট্রি। তার মানে হচ্ছে যে এই পদ্ধতি হচ্ছে একতরফা দাখিলা, দুতরফা দাখিলা এবং বিনা দাখিলা বা বেদখিলার একটা সংমিশ্রণ পদ্ধতি হচ্ছে একতরফা দাখিলা পদ্ধতি। এই হিসাব পদ্ধতিতে ব্যবসায়ী
তার নামিক হিসাব সংরক্ষণ করেন না। নামিক হিসাব বলতে আয়বাচক হিসাব এবং ব্যয়বাচক হিসাব যেগুলো রয়েছে, মুনাফা জাতীয় আয় ব্যয় যেগুলো রয়েছে, এইগুলো হিসাব সংরক্ষণ করেন না। করেন কি? শুধুমাত্র নগদান হিসাব এবং ব্যক্তিবাচক হিসাব। ব্যক্তিবাচক হিসাব বলতে পাওনাদার হিসাব, দেনাদার হিসাব এগুলো সংরক্ষণ করেন এবং নগদান হিসাবটা সংরক্ষণ করেন। সহজ হিসাব রক্ষণ, গোপনীয়তা রক্ষা, ব্যয়, সময় ও শ্রম সাশ্রয়, এটা হচ্ছে এই পদ্ধতির উল্লেখযোগ্য কিছু সুবিধা, যেগুলি দুতরফা দাখিলা পদ্ধতির অসুবিধার মধ্যে ছিল। সেগুলো হচ্ছে একতরফা দাখিলা পদ্ধতির সুবিধা। এনিওয়েজ, এখন আমরা আলোচনা করব অ্যাকাউন্টিং ইকুয়েশন, অর্থাৎ হিসাব সমীকরণ। হিসাব সমীকরণ কাকে বলে? ওই যে দেখলাম প্রত্যেকটা লেনদেনের দুইটা পক্ষ, যাকে আমরা বলছি লেনদেনের দ্বৈত সত্তা। এই লেনদেনের দ্বৈত সত্তার উপরে ভিত্তি করে যে গাণিতিক সূত্র, যে গাণিতিক সূত্রের সাহায্যে একটা ব্যবসা প্রতিষ্ঠানের মোট সম্পত্তি এবং দায়, মোট সম্পত্তি এবং দায়ের মধ্যে সম্পর্ক নির্দেশ করা হয়, তাকে বলা হয় হিসাব সমীকরণ। সমীকরণ বলতে বোঝাচ্ছে যে, সমীকরণ মানে হচ্ছে যে দুটো চলক থাকবে, দুটো চলকের মধ্যে সমান সমান সম্পর্ক বিদ্যমান থাকবে এবং যেটা গণিতে ব্যবহার করা হয়, এটা হচ্ছে তোমার সমীকরণ। যেমন আমরা বলেছি যে 2x + y = 3, বা এরকম কত সমীকরণ আমরা দেখেছি গণিতে। তো ওটা হচ্ছে সমীকরণ। আর সম্পদ এবং দায়ের মধ্যে, ব্যবসায় সম্পদ এবং দায়ের মধ্যে সম্পর্ক নির্দেশ করতে হিসাব বিজ্ঞানে যে সমীকরণটা ব্যবহার করা হয় ওই লেনদেনের দ্বৈত সত্যের উপরে ভিত্তি করে, তাকে বলা হয় হিসাব সমীকরণ বা অ্যাকাউন্টিং ইকুয়েশন। এই মৌলিক অ্যাকাউন্টিং ইকুয়েশন বা বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশন, অর্থাৎ মৌলিক হিসাব সমীকরণ, এই সমীকরণটা হচ্ছে নিম্নরূপ, এরকম একটা অ্যাকাউন্টিং ইকুয়েশন, এটাকে বলে বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশন। অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনারস ইকুইটি। দেখো এখানেও কিন্তু একটা সমীকরণ রয়েছে, সমান সমান সম্পর্ক বিদ্যমান রয়েছে। বাম পাশে একটা অংশ রয়েছে, ডান পাশে একটা অংশ রয়েছে। বাম পাশের অংশটাকে বলা হচ্ছে অ্যাসেট বা সম্পদ, অর্থাৎ কোনো ব্যবসা প্রতিষ্ঠানে সম্পদ ছাড়া পরিচালিত হতে পারে না। ব্যবসা করতে হলে কিছু সম্পদ লাগবে। এখন এই সম্পদ, ব্যবসা প্রতিষ্ঠানের যত সম্পদ রয়েছে, এই সম্পদের উপরে অধিকারী কেউ না কেউ আছে, হয় তৃতীয় পক্ষ না হয় মালিক। তো এই সম্পদের যতটুকুর উপরে মালিকের অধিকার রয়েছে তাকে বলা হচ্ছে স্টক হোল্ডার সিকিউরিটি অথবা ওনার সিকিউরিটি, মালিকানা সত্ত্ব। আর এই সম্পত্তির উপরে যতটুকু তৃতীয় পক্ষের, মালিক ছাড়া অন্য পক্ষের যে দাবি রয়েছে তাদেরকে বলা হচ্ছে লায়াবিলিটিস, দায়। ঠিক আছে? ফলে সমীকরণটা দাঁড়াচ্ছে সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব, অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি। সম্পদ বলতে বোঝাচ্ছে থিংস অফ ভ্যালু, অর্থাৎ যেটা ব্যবহার করে ব্যবসা প্রতিষ্ঠান সুবিধা ভোগ করবে, যা ভবিষ্যতে, অর্থাৎ যা ব্যবহার করে ভবিষ্যতে সুবিধা পাওয়া যাবে। হ্যাঁ, সেটাকে বলা হচ্ছে সম্পদ। তো আসো আমরা বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশনের পরে একটু দেখি বর্ধিত হিসাব সমীকরণ বা এক্সপান্ডেড অ্যাকাউন্টিং ইকুয়েশন। তাহলে ইকুয়েশন দুইটা, একটা বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশন আর একটা হচ্ছে এক্সপান্ডেড অ্যাকাউন্টিং ইকুয়েশন, বর্ধিত হিসাব সমীকরণ। অনেক সময় তোমাদের পার্ট এর জন্য প্রশ্নটা থাকে যে বর্ধিত হিসাব সমীকরণ কাকে বলে বা বর্ধিত হিসাব সমীকরণটি লেখো। তো যাই হোক, বর্ধিত হিসাব সমীকরণটা কিভাবে এসেছে? বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশন থেকে এসেছে। একটু লক্ষ্য করো, বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশনটা কি ছিল? অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ইকুইটি, ওনার সিকিউরিটি অথবা স্টক হোল্ডার সিকিউরিটি যা বলে। যৌথ মূলধনী কোম্পানির জন্য আমরা স্টক হোল্ডার সিকিউরিটি ব্যবহার করি, এক মালিকানা কারবারের ক্ষেত্রে আমরা ওনার সিকিউরিটি ব্যবহার করি। যাই হোক, অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি, সম্পত্তি ইকুয়াল টু দায় প্লাস মালিকানা সত্ত্ব। এখন এই মালিকানা সত্ত্ব বলতে কি বোঝায়? সম্পত্তির উপরে, ব্যবসার সম্পত্তির উপরে মালিকের দাবি। আর মালিকের দাবিটা কিভাবে নির্ধারিত হয়? মালিক প্রথমে ব্যবসা প্রতিষ্ঠানকে ক্যাপিটাল হিসেবে যে টাকাটা দিয়েছেন, সেই ক্যাপিটাল প্লাস সারা বছরে যে লেনদেনগুলো হচ্ছে, আয় ব্যয়গুলো হচ্ছে, এর মধ্যে থেকে যেটা রিটেইন আর্নিংস থাকছে, রিটেইন আর্নিংস অর্থাৎ আয়ের যে অংশটা রয়ে যাচ্ছে, যে অংশটার উপরে দাবি থাকছে মালিকের। এখন তাহলে কি দাঁড়ালো? দেখো, অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ইকুইটি। ইকুইটি বলতে ক্যাপিটাল প্লাস রিটেইন আর্নিংস। এখন রিটেইন আর্নিংস বলতে কি বোঝাচ্ছে? ক্যাপিটাল তো মালিক যেটা দিয়েছে সেটা তো আছেই, আর রিটেইন আর্নিংস কোত্থেকে থাকছে? সারা বছরে যে আয় হচ্ছে ওই আয়ের থেকে যে খরচ হচ্ছে, কারণ আয় করতে গেলে তো কিছু খরচ করতে হয়, আয় যেটা হচ্ছে আয়ের থেকে খরচটা বাদ দেওয়া হচ্ছে, এবং মালিককে যেটা দেয়া হচ্ছে ডিভিডেন্ড। যদি জয়েন্ট স্টক কোম্পানি হয় তাহলে ডিভিডেন্ড, আর যদি এক মালিকানা কারবার হয় তাহলে ড্রয়িংস। ওকে, এখানে ডিভিডেন্ডস রাখা হয়েছে, ডিভিডেন্ড বা ড্রয়িং। তাহলে আয় যেটা হচ্ছে আয়ের থেকে খরচ বাদ, মালিক যেটা তুলে নিয়ে গেছে সেটা বাদ, বাকি যেটা রয়ে যাচ্ছে সেটা হচ্ছে রিটেইন আর্নিংস। তাহলে ক্যাপিটালের সাথে রিটেইন আর্নিংস যোগ করলে হচ্ছে ওনার সিকিউরিটি বা মালিকানা সত্ত্ব। পরে এক্সপান্ডেড অ্যাকাউন্টিং ইকুয়েশনটা দাঁড়ালো এইভাবে, ইকুইটি মানে ক্যাপিটাল প্লাস রিটেইন আর্নিংস, আর রিটেইন আর্নিংস বলতে বোঝাচ্ছে রেভিনিউ মাইনাস এক্সপেন্স মাইনাস ডিভিডেন্ড। ফলে পুরো ইকুয়েশনটা দাঁড়াচ্ছে অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ক্যাপিটাল প্লাস রেভিনিউ মাইনাস এক্সপেন্স মাইনাস ডিভিডেন্ড। আমার মনে হয় একজন শিক্ষার্থী বন্ধুর সাউন্ডটা আনমিউট করা আছে, মিউট করে নাও প্লিজ। আচ্ছা, আমি একটু মিউট করে দিচ্ছি, মিউট অল দিচ্ছি, তারপর কারো থাকলে তোমরা একটু মিউট করে নিও। ওকে, নিজের উদ্যোগে মিউট করে নিও। ফাইন, এই ছিল তোমার বর্ধিত হিসাব সমীকরণ। তাহলে বর্ধিত হিসাব সমীকরণ কি? অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ক্যাপিটাল প্লাস রেভিনিউ মাইনাস এক্সপেন্স মাইনাস ড্রয়িংস। ওকে, এটা হচ্ছে
বর্ধিত হিসাব সমীকরণ। এখন আসলে আমরা দেখব যে লেনদেনের যে প্রভাব হিসাব সমীকরণে কিভাবে পড়ে, অর্থাৎ ইফেক্ট অফ ট্রানজাকশন অন অ্যান অ্যাকাউন্টিং ইকুয়েশন, হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব কিভাবে পড়ে সেটা আসলে আমরা একটু দেখি। একটা উদাহরণ তোমাদের সামনে রেখেছি, এই উদাহরণে আমরা সমীকরণটা রেখেছি, মূল সমীকরণটা দেখো, মূল সমীকরণটা যেরকম ছিল, কি ছিল, অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুয়াল। এখন অ্যাসেট বলতে কি বোঝায়? অ্যাসেট বলতে যে থিং অফ ভ্যালু, অর্থাৎ যে জিনিসের মূল্য রয়েছে, যেটা ব্যবহার করে ভবিষ্যতে সুবিধা পাওয়া যাবে, সেটাকে আমরা সম্পদ বলছিলাম। সম্পদের অনেক প্রকারভেদ রয়েছে, স্থায়ী সম্পদ, চলতি সম্পদ। চলতি সম্পদের মধ্যে নগদ, দেনাদার, প্রাপ্য হিসাব, হ্যাঁ, অগ্রিম খরচ, সাপ্লাইজ ইত্যাদি রয়েছে। স্থায়ী সম্পত্তির মধ্যে ইকুইপমেন্ট, ফার্নিচার, ল্যান্ড, বিল্ডিং ইত্যাদি রয়েছে। তো যাই হোক, এই যে অ্যাসেট এবং লায়াবিলিটিস এবং ওনার্স ইকুইটি ইকুয়েশন, এই ইকুয়েশনের মধ্যে কোন একটা লেনদেন যখনই ঘটে, তখন এই লেনদেনের প্রভাবটা ইকুয়েশনে কিভাবে পড়ে আসো আমরা কতগুলো উদাহরণের সাহায্যে দেখি। এদিকে একটু লক্ষ্য করো, 1 নাম্বার, ওনার ইনভেস্টেড ক্যাশ। ছোট ছোট কিছু উদাহরণ রেখেছি, যে মালিক ধরো ব্যবসায় কিছু টাকা বিনিয়োগ করলো। আমরা জানি যে ব্যবসার সত্তা এবং মালিকের সত্তা আলাদা। তো ব্যবসার সত্তা মালিকের সত্তা যদি আলাদা হয়, মালিক যখন কারবারকে টাকা দিবে, তখন সেটা কারবারের ইকুয়েশনের উপরে প্রভাব পড়বে। কিভাবে প্রভাব পড়বে? আমরা কিন্তু হিসাব রাখবো মালিকের পক্ষে না, হিসাব রাখবো কার পক্ষে? ব্যবসার পক্ষে। তাহলে ব্যবসার পক্ষে যদি আমরা হিসাব রাখতে চাই, তাহলে দেখো মালিক যখন টাকা ইনভেস্ট করবে, তখন ব্যবসা প্রতিষ্ঠানের টাকা এসছে, ক্যাশ এসছে, নগদ এসছে। নগদ কি? সম্পদ। সম্পদ কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। তাহলে এই যে অ্যাসেটের দিকে ক্যাশ, ক্যাশ বৃদ্ধি পেল, ধরো 30,000 টাকা ইনভেস্ট করেছে, তাহলে নগদ 30,000 টাকা বৃদ্ধি পেল। এটা এক পক্ষে রেকর্ড করলাম যে নগদ সম্পদ বৃদ্ধি পেয়েছে। সেই সাথে কারবারের কিন্তু দায়ও বেড়েছে, আন্তর্দায়, মানে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। কেন? কারণ টাকাটা কে দিয়েছে? মালিক দিয়েছে। তাই মালিক দিলে এই টাকাটার উপর দাবি কার আছে? মালিকের দাবি আছে। আর মালিকের দাবিকে আমরা কি বলছি? ওনার সিকিউরিটি। তাহলে মানুষের, মালিকের ওনার সিকিউরিটি বেড়ে গেল বা ক্যাপিটাল বেড়ে গেল, তাহলে ক্যাপিটাল 30,000 টাকা বেড়ে গেল। ওকে, ফাইন, ক্যাপিটাল বাড়লো। তাহলে মালিক নগদ বিনিয়োগ করেছে, নগদ বাড়লো, সে সাথে ক্যাপিটাল বাড়লো। এরপর আসো পারচেজ ইকুইপমেন্ট ফর ক্যাশ, নগদ টাকা দিয়ে ইকুইপমেন্ট কিনেছি। তো নগদ টাকা দিয়ে ইকুইপমেন্ট কিনলে নগদ টাকা কমে গেল, নগদ একটা সম্পদ। আবার ইকুইপমেন্ট এটা একটা স্থায়ী সম্পদ, এই সম্পত্তিটা বেড়ে গেল। তাহলে হলো কি? নগদ কমে গেল, ইকুইপমেন্ট বেড়ে গেল। ধরো 5,500 টাকার আমরা ইকুইপমেন্ট কিনেছি, নগদ থেকে 5,500 টাকা মাইনাস হয়ে গেল, আর নতুন একটা সম্পদ আসলে ইকুইপমেন্ট, প্লাস হয়ে গেল 5,500 টাকা। এরপরে পেইড রেন্ট অফ দ্য অফিস ইন ক্যাশ, অফিসের ভাড়া পরিশোধ করা হয়েছে নগদে। তো নগদে যখন আমরা ভাড়া দিব, তাহলে প্রতিষ্ঠানের ক্যাশ থেকে, নগদ থেকে টাকা কমে যাবে, তাহলে ক্যাশ থেকে মাইনাস, ধরো 1,500 টাকা দিয়েছি। এবং এই যে ভাড়াটা দিয়েছি, এই ভাড়াটা যদি চলতি মাসের হয়, তাহলে সেটাকে তুমি খরচ হিসেবে ধরবা। আর যদি খরচ ধরো, তাহলে মনে আছে ওনার সিকিউরিটি যখন লিখেছিলাম, ওনার সিকিউরিটি আমরা আবার একটু ব্যাক করছি, দেখো তো ওনার সিকিউরিটি কি ছিল আমাদের? এই দেখো ওনার সিকিউরিটি, এই যে ইকুইটি, ইকুইটিতে কি ছিল? ইকুইটিতে ছিল এক্সপ্যান্ডেড ইকুয়েশনে, ইকুইটি মানে হচ্ছে ক্যাপিটালের সাথে আয় হলে, রেভিনিউ হলে যোগ হবে, আর খরচ হলে ক্যাপিটাল থেকে মাইনাস হবে। ডিভিডেন্ড হলে বা ড্রয়িংস হলে মাইনাস হবে। তাহলে যদি কোনো খরচ হয়, তাহলে কি করতে হবে? ক্যাপিটাল থেকে মাইনাস করতে হবে। ওকে, আবার ব্যাক করছি আমাদের ইকুয়েশনে। তাহলে ভাড়া দিয়েছি, ভাড়া দিলে সেটা হচ্ছে চলতি মাসের হলে খরচ ধরতে হবে, আর খরচ হলে সেটা কি হবে? ক্যাপিটাল থেকে মাইনাস করতে হবে। তাহলে ওনার সিকিউরিটি ক্যাপিটাল থেকে মাইনাস হয়ে গেল 1,000 টাকা, নগদ কমে গেল, সেই সাথে মালিকের ওনার সিকিউরিটি কমে গেল 3,000। পারচেজ সাপ্লাইজ অন অ্যাকাউন্ট, ধারে সাপ্লাইজ কিনেছি। তো ধারে সাপ্লাইজ কিনলে সাপ্লাইজকে আপাতত সম্পদ ধরা হবে, সম্পদ 500 টাকা বেড়ে গেল। এবং যেহেতু ধারে কিনেছি, তাহলে তো নগদ কমে নাই, কিন্তু ধারে যদি কোনো খরচ করে থাকি, তাহলে আমাদের দায় সৃষ্টি হয়, অ্যাকাউন্টস পেয়েবল বৃদ্ধি পায়। তাহলে অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে দায়। দায়টা কোন দিকে বলতো? এই যে লায়াবিলিটিস, ডান দিকে 500 টাকা দায় বৃদ্ধি পায়। এরপরে মেকিং এ পেমেন্ট টু ক্রেডিটরস, ক্রেডিটর বা পাওনাদার যারা আছে, যে অ্যাকাউন্টস পেয়েবল, তাদেরকে টাকা দিয়েছি। টাকা দিলে ক্যাশ কমে যাবে, ধর 300 টাকা দিয়েছি, তাই 300 টাকা ক্যাশ থেকে কমে গেল, এই যে ক্যাশ থেকে 300 টাকা কমে গেল, এবং সেই সাথে দায় যেহেতু দিয়েছি, শোধ করেছি, দায় কমে গেল, দায় 300 টাকা মাইনাস হয়ে গেল। প্রোভাইডেড সার্ভিসেস অন অ্যাকাউন্ট, সেবা প্রদান করেছি ধারে। তো সেবা যখন আমরা দিব, প্রতিষ্ঠান সেবা দিলে সেটা আমার আয় হবে, আয় হলে ক্যাপিটালের সাথে যোগ হবে, ক্যাপিটালের সাথে যোগ হয়ে গেল 4,000 টাকা, কারণ রেভিনিউ ক্যাপিটালের সাথে যোগ হয়। এখন এটা ধারে দিয়েছি, নগদে দিলে নগদ বাড়তো, কিন্তু ধারে দিয়েছি, তাহলে আমাদের প্রাপ্য হিসাব বা অ্যাকাউন্ট রিসিভেবল যেটা আছে, সেটা বৃদ্ধি পাবে 4,000 টাকা ধারে। তাহলে আয় হলে ক্যাপিটালের সাথে যোগ, আয়টা নগদে হলে নগদের সাথে যোগ, আর যদি নগদে না হয়, তাহলে ভবিষ্যতে পাবো প্রাপ্য হিসাব বাড়বে, অ্যাকাউন্ট রিসিভেবলের সাথে যোগ হবে। কালেক্টেড ক্যাশ ফ্রম ডেটর্স, দেনাদারদের কাছ থেকে ক্যাশ কালেক্ট করেছি। ওই যে প্রাপ্য হিসাব ছিল অ্যাকাউন্ট রিসিভেবল 4,000, তাদের কাছ থেকে 2,500 টাকা কালেক্ট করেছি। তো 4,000 থেকে 2,500 কালেক্ট করে ফেললে অ্যাকাউন্ট রিসিভেবল কমে যাবে, আর যেহেতু কালেক্ট করেছি ক্যাশ, তাহলে নগদে বেড়ে যাবে, নগদে বেড়ে গেল যোগ। এরপরে সাম সাপ্লাইজ ইউজ ডিউরিং দ্য মান্থ, অর্থাৎ ধরো 200 টাকা সাপ্লাই সারা মাসে আমরা ব্যবহার করেছি। তো আমাদের ছিল 500 টাকা সাপ্লাইজ, এর মধ্যে 200 টাকা সাপ্লাইজ যদি ব্যবহার করি, 200 টাকা কমে যাবে সাপ্লাইজ থেকে, এবং যে যতটুকু ব্যবহার করেছি তত টাকা খরচ হয়েছে, খরচ হলে কি হবে? সেটা ক্যাপিটাল থেকে মাইনাস হয়ে গেল। এরপর সবগুলোকে প্লাস মাইনাস করে ব্যালেন্সটা আমরা নির্ণয় করব। এই ক্যাশে 30,000 প্লাস আছে, 5,500 মাইনাস আছে, এগুলো প্লাস মাইনাস করে ব্যালেন্সটা নির্ণয় করব। উল্লেখ থাকে যে তোমরা খেয়াল রাখবা, ইকুয়েশনে
যখন লেনদেনের প্রভাব এক সাইডে পড়বে, যেমন ধরো তুমি এই যে পারচেজ ইকুইপমেন্ট, এটা দেখো অ্যাসেটের সাইডে শুধু পড়েছে, লায়াবিলিটির ডান দিকে কিন্তু পড়ে নাই, বাম দিকে পড়েছে। তো যখন এক সাইডে পড়বে তখন একটার সাথে প্লাস হবে, একটার সাথে মাইনাস হবে, এক সাইডে পড়লে। হ্যাঁ, আর যদি উভয় সাইডে পড়ে তাহলে হয় দুটোটা প্লাস হবে, না দুটোটা মাইনাস হবে। তোমরা এক নম্বরটা দেখো, এই যে বাম পাশে ক্যাশ যোগ হয়েছে, ডান পাশে ক্যাপিটাল যোগ হয়েছে, দুটোটা প্লাস। আবার দেখো এই যে 1,500 টাকা বাম পাশে মাইনাস হয়েছে, ডান পাশেও মাইনাস হয়েছে। আবার দেখো 500 টাকা বাম পাশে সাপ্লাইস প্লাস হয়েছে, ডান পাশে অ্যাকাউন্টস পেয়েবল প্লাস হয়েছে। তাহলে প্রভাবটা যদি উভয় দিকে পড়ে তাহলে হয় উভয়টাই যোগ হবে, আর না হয় উভয়টা বিয়োগ হবে। আর যদি এক সাইডে পড়ে তাহলে এক সাইডেরই একটা আইটেম যোগ হবে, একটা আইটেম বিয়োগ হবে। হ্যাঁ, এটা একটু খেয়াল রাখবে ইকুয়েশনের বেলায়। তো যাই হোক, এটা ছিল আমাদের লেনদেনের প্রভাব ইকুয়েশনের উপর। এইভাবে আমরা ইকুয়েশনটা তৈরি করব। এখন আসো আমরা একটু দেখে নেই আমাদের ইকুয়েশনটা ইকুয়াল আছে কিনা। হ্যাঁ, ইকুয়াল আছে কিনা আসো আমরা একটু দেখে নেই। তো চেক করি আসো ইকুয়েশনের অ্যাসেট সাইডে কি কি আছে। অ্যাসেট সাইড দেখো, ক্যাশ 25,200, সাপ্লাইস 300, ইকুইপমেন্ট 5,500, অ্যাকাউন্ট রিসিভেবল 1,500, সবগুলো যোগ করলে হচ্ছে 32,500। আর ডান দিকে হচ্ছে ক্যাপিটাল 32,300 এবং অ্যাকাউন্টস পেয়েবল 200, যোগ করলে এটা হচ্ছে 32,500। ওকে, তার মানে আমাদের ইকুয়েশন ঠিক আছে, অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনারস ইকুইটি ইকুয়েশনে ঠিক আছে। ওকে, এরপর আসো আমরা সামনের দিকে আগাই। অ্যাকাউন্ট এন্ড ইটস ক্লাসিফিকেশন, হিসাব কি এবং ইহার শ্রেণী বিভাগ কি। হিসাব কাকে বলে? আসলে দেখি হিসাব কাকে বলে। কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, সম্পত্তি, দায় এবং আয় সংক্রান্ত সমজাতীয় যে লেনদেনগুলো আছে, এই সমজাতীয় লেনদেনগুলো, এটা আসছে না পুরোটা, সমজাতীয় লেনদেনগুলোকে হিসাব বিজ্ঞানের নিয়ম অনুযায়ী উপযুক্ত শিরোনামের অধীনে সাজালে যে সংক্ষিপ্ত শ্রেণীবদ্ধ বিবরণী পাওয়া যায়। মনে করো আমি চেয়ার কিনলাম, টেবিল কিনলাম, আলমিরা কিনলাম, কিছুটা বিক্রি করে দিলাম, তাহলে এগুলো হচ্ছে সমজাতীয় লেনদেন। চেয়ার, টেবিল, আলমারি, এগুলোকে আমি কি নাম দিব? উপযুক্ত শিরোনাম। উপযুক্ত শিরোনাম দিলে ধরো আসবাবপত্র। এখন এই আসবাবপত্র নামক একটা উপযুক্ত শিরোনাম লিখলাম, যখন কিনলাম বিবরণীতে যোগ করে দেখলাম, যখন বিক্রি করলাম বিয়োগ করলাম, আবার ধরো অবচয় ধরলাম, অবচয় ধরতে গিয়ে মাইনাস করে দেখালাম। তো এই যে সমজাতীয় লেনদেনগুলো উপযুক্ত শিরোনামের অধীনে সাজিয়ে লিখলে যে সংক্ষিপ্ত বিবরণীটা পাই, সেটার নাম হচ্ছে হিসাব বা অ্যাকাউন্ট। ওকে, আচ্ছা, এখন এই অ্যাকাউন্ট এর মাধ্যমে কি হয় দেখো, হিসাবের কারণে লেনদেন থেকে সরাসরি একটা নির্দিষ্ট সময় শেষে প্রতিষ্ঠানের মোট ক্রয়, মোট বিক্রয়, আয়, ব্যয়, সম্পত্তি এবং দায়ের পরিমাণ জানাটা সম্ভব হয়। হ্যাঁ, যেমন ধরো নগদ, একটা সমজাতীয় যত নগদ, যত আদান প্রদান হবে সবগুলো আমরা একটা বিবরণীতে নগদ উপযুক্ত শিরোনাম নগদ দিয়ে নগদের আগমন নিগমন সব প্লাস মাইনাস করবো বা ডেবিট ক্রেডিট করবো, করে একটা সময় শেষে জানতে পারবো যে হাতে নগদ কত টাকা আছে। এমনি ভাবে মোট ক্রয়, মোট বিক্রয়, হ্যাঁ, আয় ব্যয়, এগুলি জানা যায় হিসাবের মাধ্যমে। ওকে, আচ্ছা, হিসাব। এখন এই হিসাবের ফরম্যাটটা দেখো দুইটা আছে, একটা হচ্ছে তোমার সনাতন পদ্ধতিতে। সনাতন পদ্ধতিতে হিসাব রাখা হতো, এটাকে টি ছক বলি আমরা। টি ছকের দুইটা সাইড থাকে, একটা হচ্ছে দেখো বাম দিকে ডেবিট সাইড, ডান দিকে ক্রেডিট সাইড, আর প্রত্যেকটা সাইডে 4টা করে থাকে, ডেট, অ্যাকাউন্ট টাইটেল, ফোলিও, অ্যামাউন্ট, অর্থাৎ তারিখ, হিসাবের নাম এবং হচ্ছে তোমার খতিয়ান পৃষ্ঠা এবং টাকা, বাম দিকে একটা, ডান দিকে একটা। এটা ছিল সনাতন পদ্ধতি। কিন্তু এখন আধুনিক পদ্ধতিতে চলমান জের ছক পদ্ধতি ব্যবহার করা হয়, কারণ সনাতন পদ্ধতিতে জের জানতে হলে অ্যাকাউন্ট ক্লোজ করতে হতো, যোগ বিয়োগ করে ব্যালেন্স বের করতে হতো। আর চলমান জের ছকে প্রত্যেকটা লেনদেন ইনপুট করার পর পরই নতুন করে ব্যালেন্সটা জানা হয়ে যায়। এজন্য এখন চলমান জের ছক পদ্ধতি বা আধুনিক পদ্ধতিতে এটা ব্যবহার করা হয়। এখানে তারিখ থাকবে, হিসাব টাইটেল থাকবে, খতিয়ান পৃষ্ঠা থাকবে, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, এরপর ডেবিট ক্রেডিট ব্যালেন্স করার পরে যা ব্যালেন্স থাকবে হয় ডেবিট ব্যালেন্স, না হয় ক্রেডিট ব্যালেন্স। এটা হচ্ছে আমার হিসাবের একটা ছকের নমুনা। তবে আমরা এখন চলমান জের ছক পদ্ধতি বা 3 কলাম মেথডটা ব্যবহার করে থাকি। এবার আসো আমরা দেখি হিসাবের শ্রেণী বিভাগ। হিসাব মোট আধুনিক পদ্ধতিতে 5 প্রকার। সনাতন পদ্ধতিতে হিসাব ছিল 3 প্রকার, ব্যক্তিবাচক হিসাব, সম্পত্তিবাচক হিসাব, নামিক হিসাব। কিন্তু আধুনিক পদ্ধতিতে হিসাব হচ্ছে 5 প্রকার। কয় প্রকার? 5 প্রকার। কি কি? অ্যাসেট বা সম্পদ, লায়াবিলিটিস বা দায়, ক্যাপিটাল মূলধন বা মালিকানা সত্ত্ব, এক্সপেন্স খরচ, ইনকাম বা রেভিনিউ অর্থাৎ আয়। এই 5 ধরনের আমার হিসাবের শ্রেণীবিভাগ আধুনিক পদ্ধতিতে রয়েছে। ওকে, এবার আসো একটা করে জেনি সম্পদ কি। সম্পদ হচ্ছে তোমার যেটা থেকে ভবিষ্যতে সুবিধা পাওয়া যাবে, যেটা ব্যবহার করে ভবিষ্যতে সুবিধা পাওয়া যাবে, সিম্পলি সেটাকে একদম সহজ ভাষায় সেটাকে বলা হয় সম্পদ। ওকে, আচ্ছা, এখন এই সম্পদ হিসাব কাকে বলে? ব্যবসা প্রতিষ্ঠানের সম্পত্তির নামে যে হিসাব রাখা হয়, সম্পদগুলোর নামে নগদ, প্রাপ্য হিসাব, আসবাবপত্র, কলকবজা, দালান কোঠা, এগুলো এই সম্পদের নামে যে হিসাবটা রাখা হয় সেটাকে সম্পদ হিসাব বলে। যেমন নগদান হিসাব, ব্যাংক হিসাব, দালান কোঠা হিসাব ইত্যাদি। এরপর আসে দায় হিসাব, লায়াবিলিটি। ব্যবসায়ের নিকট তৃতীয় পক্ষের কোনো পাওনা হলে, তৃতীয় পক্ষের মানে মালিক ছাড়া অন্য কোনো পক্ষ থাকলে সেটাকে বলা হচ্ছে তৃতীয় পক্ষ। কারণ মালিকের পাওনাটা আমরা কি নামে লিখছি? ক্যাপিটাল নামে, মূলধন নামে লিখছি বা ওনার সিকিউরিটির একটা অংশ। আর তৃতীয় পক্ষের নিকট যেটা সেটা হচ্ছে দায়।
মালিকের যে মালিকানা সত্ত্ব বা ক্যাপিটাল, এটাও কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানের জন্য দায়। এটা হচ্ছে আন্তদায়। এই আন্তদায় কেন আন্তদায় বলছি না, আমরা বলছি মালিকানা সত্ত্ব বা মূলধন। আর তৃতীয় পক্ষের নিকট যে দায়টা, সেটা হচ্ছে তোমার তৃতীয় পক্ষের নিকট যে, মানে তৃতীয় পক্ষ যদি আমাদের কাছে কোনো টাকা পায়, ব্যবসা প্রতিষ্ঠানের টাকা পায়, সেটাকে আমরা বলছি দায়। ওকে। আর স্বত্বাধিকার বা মালিকানা সত্ত্ব একটু আগে আমরা বললাম, এটার বা অর্থ সম্পত্তির উপরে মালিকের যে দাবি আছে, সেটাকে আমরা মালিকানা সত্ত্ব বলছি। আয় হিসাব, ব্যবসায়ের স্বাভাবিক কার্য পরিচালনার মাধ্যমে যে প্রাপ্তিটা ঘটে, স্বাভাবিক কার্য, ব্যবসার স্বাভাবিক কার্য কোনটা? ক্রয় বিক্রয়, বিক্রয়ের মাধ্যমে। আর সেবা প্রতিষ্ঠান হলে সেবা দিলে যে প্রাপ্তিটা ঘটে, সেটাকে বলা হচ্ছে আয়। যেমন পণ্য বা সেবা বিক্রয়, কমিশন প্রাপ্তি, সুদ প্রাপ্তি ইত্যাদি। আর ব্যয় বা খরচ, মুনাফা অর্জনের জন্য বা এই আয়টা করার জন্য ব্যবসা প্রতিষ্ঠানকে প্রতিনিয়ত কিছু ত্যাগ স্বীকার করতে হয়, হ্যাঁ, বা সেবা গ্রহণ করতে গিয়ে কিছু দিতে হয়, এটাকে বলা হচ্ছে খরচ বা ব্যয়। যেমন পণ্য ক্রয় করা, বেতন প্রদান করা, ভাড়া প্রদান করা, সুদ প্রদান করা ইত্যাদি। তাহলে এই হচ্ছে হিসাব আমার 5 প্রকার। কি কি? সম্পদ, দায়, আয়, ব্যয় এবং মালিকানা সত্ত্ব বা মূলধন। এখন আসে এই 5 ধরনের যে হিসাবটা আমরা বললাম, এই 5 ধরনের হিসাব এর ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্রটা কি আসলে আমরা জেনে নিই। হিসাব 5 ধরনের বলেছি, এই 5 ধরনের হিসাবকে আমরা কিভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করব? ক্লাস বৃদ্ধি অবশ্যই দেখো, তোমরা তোমাদের সামনে স্ক্রিনে চলে এসেছে। 5 ধরনের অ্যাসেট, লায়াবিলিটি, ওনার্স ইকুইটি, রেভিনিউ, এক্সপেন্স, 5 ধরনের হিসাব রয়েছে। এর মধ্যে খুব সহজে তুমি খেয়াল রাখবা, এই যে অ্যাসেট বা সম্পদ এবং এক্সপেন্স, এই দুইটা হিসাব, 5টার মধ্যে দুইটা, সম্পদ এবং খরচ, এগুলো যদি কোনো লেনদেনের ফলে ব্যবসা প্রতিষ্ঠানে বৃদ্ধি পায়, অর্থাৎ সম্পত্তি যদি বৃদ্ধি পায় অথবা খরচ যদি বৃদ্ধি পায়, তাহলে তাদেরকে করতে হবে ডেবিট, এবং যদি হ্রাস পায় তাহলে তাদেরকে করতে হবে ক্রেডিট। ওকে, দুইটা গেল, বাকি থাকলো কটা? 3টা। কি কি? লায়াবিলিটিস বা দায়, ওনার্স ইকুইটি, ক্যাপিটাল বা মালিকানা সত্ত্ব, এবং রেভিনিউ বা আয়, 3টা। এই 3টার ক্ষেত্রে আবার উল্টো। উল্টো বলতে কি? এগুলো যদি হ্রাস পায়, লায়াবিলিটি যদি হ্রাস পায়, ওনার্স ইকুইটি যদি হ্রাস পায়, রেভিনিউ যদি হ্রাস পায়, তাহলে ডেবিট, আর বৃদ্ধি পেলে হবে ক্রেডিট। ওকে, সম্পদ এবং খরচ বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। বাকি 3টা, আয়, দায় এবং মালিকানা সত্ত্ব, বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। ওকে, এটা হচ্ছে তোমার ডেবিট ক্রেডিট নির্ণয়ের খুব সহজ সংক্ষিপ্ত একটা সূত্র, মনে রাখবা। এখন দেখো, এই যে 5 ধরনের হিসাব বললাম, 5 ধরনের হিসাব বলতে কিন্তু 5টা হিসাব না। এক ধরনের হিসাব হচ্ছে সম্পদ হিসাবের একটা শ্রেণী, ধরো সম্পদ। সম্পত্তি বলতে কিন্তু অনেক সম্পত্তি নামক অ্যাকাউন্ট থাকতে পারে, নগদান হিসাব, ব্যাংক হিসাব, আসবাবপত্র হিসাব, কলকব্জা হিসাব, দালান কোঠা হিসাব, অনেক সম্পদের একটা হিসাব থাকতে পারে। ওকে, তারপরে ধরো তোমার খরচ হিসাব, বেতন হিসাব, মজুরি হিসাব, সুদ সুদ পাট্টা, কত হিসাব রয়েছে, বিজ্ঞাপন খরচ হিসাব, সাপ্লাইজ খরচ হিসাব, মনিহারি হিসাব ইত্যাদি ইত্যাদি। তো এখন এই যে এতগুলো, এক একটা প্রতিষ্ঠান ভেদে কিন্তু এই হিসাবের নামগুলো, উপযুক্ত শিরোনাম বা হিসাবগুলো একটু ভিন্ন ভিন্ন রকমের হয়। তো একটা প্রতিষ্ঠান যে সমস্ত হিসাবগুলো সংরক্ষণ করে থাকে, যে সমস্ত হিসাবগুলো মেইনটেইন করে থাকে, ওদের যে তালিকা, সেটাকে বলা হয় চার্ট অফ অ্যাকাউন্ট বা হিসাব তালিকা। এবং প্রত্যেকটা হিসাবে তারা আবার একটা কোডিং দেয়। বর্তমানে কম্পিউটার বেসড সিস্টেমে প্রত্যেক হিসাবের একটা করে কোড নাম্বার দেয়। হ্যাঁ, এটাকে বলা হয় তোমার কোডিং অফ অ্যাকাউন্ট, হিসাবে কোড দেওয়া। হ্যাঁ, আচ্ছা, তাহলে কোডটা কিভাবে দেয় একটু জেনে নেয়। মনে করো তোমার যত অ্যাসেট আছে, এই অ্যাসেট গুলোকে আমরা কোডিং দেবো কিভাবে? 101 থেকে 199। ধরো নগদান হিসাব 101, প্রাপ্য হিসাব 102, হ্যাঁ, প্রিপেড এক্সপেন্স 100, প্রিপেড ইন্স্যুরেন্স 103, প্রিপেড রেন্ট 104। এইভাবে আমরা সম্পদের জন্য 101 থেকে 199 রাখলাম। ধরো হয়তো আমরা 101 থেকে 125 পর্যন্ত সম্পদের জন্য ব্যবহার করলাম, বাকিগুলো রেখে দেবো। যদি নতুন কোনো সম্পদ অ্যাকাউন্ট আসে, নতুন কোনো সম্পদ যদি আবার কিনি, তাহলে সেটা ওই এর মধ্যেই বসবে। এরপর আবার আমরা দিলাম লায়াবিলিটিস অ্যাকাউন্ট, ওদের জন্য দিলাম ধরো 201 থেকে 299, যত দায় আছে, চলতি দায়, দীর্ঘমেয়াদী দায়, 201 থেকে রেকর্ড করলাম। এইভাবে তোমার হিসাবের কোডিং গুলো দেয়া হয়। ওকে, যদি আমরা ম্যানুয়াল সিস্টেম এগুলো মেইনটেইন করি না, তবে কম্পিউটারে সহজে যেন নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা বের করা যায়, এই জন্য তারা কোডিংটা ব্যবহার করে থাকে। এবার আসো হিসাব চক্র বা অ্যাকাউন্টিং সাইকেল কাকে বলে। হিসাব চক্র খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, হিসাব চক্র। হিসাব চক্র, প্রফেসর E.L. কোহলার বলেছেন, অ্যাকাউন্টিং সাইকেল ইজ দ্য সিকোয়েন্স অফ স্টেপস অর প্রসিডিউরস ইন ম্যানুয়াল অ্যাকাউন্টিং ইভেন্ট ইনিশিয়েটেড বাই অ্যান অ্যাকাউন্টেন্ট ইন ইচ অ্যাকাউন্টিং পিরিয়ড। প্রত্যেকটা হিসাব কালে অ্যাকাউন্টেন্ট হিসাব প্রক্রিয়ায় যে সমস্ত স্টেপগুলো সংরক্ষণ করেন ধারাবাহিকভাবে, সেগুলোকে একত্রে হিসাব চক্র বলা হয়। তার মানে হিসাব বিজ্ঞানে ব্যবসায়ের লেনদেন বিশ্লেষণের মাধ্যমে প্রক্রিয়াকরণের যে ধারাবাহিক কার্যক্রম, লেনদেনগুলোকে প্রক্রিয়াকরণের যে ধারাবাহিক কার্যক্রম একজন হিসাব রক্ষক প্রত্যেকটা হিসাব বছরেই ঘুরে ফিরে করতে থাকেন, তাকে বলা হয় হিসাব চক্র। জেনে নেই হিসাব চক্রে কি কি ধাপ রয়েছে। হিসাব চক্রের সর্বমোট এখানে 10টি ধাপ রয়েছে। একটা ধাপ যেটা হচ্ছে তোমার ওয়ার্কশিট, এই ওয়ার্কশিটটা একটা অবিচ্ছেদ্য ধাপ নয়, এটা হচ্ছে কয়েকটা ধাপের মিলিত একটা সংমিশ্রণ নাম। এই জন্য আমি এই চার্টের মধ্যে ওয়ার্কশিটটা রাখি নাই, তবে ওয়ার্কশিটটা কয়টা ধাপ মিলে সেটা আমি বলে দেবো। প্রথম যে ধাপটা, সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ ট্রানজাকশন। দেখো 1 নাম্বার, আইডেন্টিফিকেশন অফ ট্রানজাকশন, অর্থাৎ লেনদেন চিহ্নিতকরণ। লেনদেন আমরা কিভাবে চিহ্নিত করব? ওই যে লেনদেনের যে প্রমাণপত্রগুলো রয়েছে, চালান, ভাউচার,
ডেবিট নোট, ক্রেডিট নোট, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার, ক্যাশ মেমো। হ্যাঁ, এই যে এই ঘটনার যে এই যে প্রমাণগুলো আছে, এই প্রমাণপত্রগুলোই আমাকে সাহায্য করবে লেনদেন চিহ্নিত করতে। অর্থাৎ যে ঘটনার প্রমাণ রয়েছে সেগুলি হচ্ছে লেনদেন। লেনদেন চিহ্নিত করার পরে দ্বিতীয় স্টেপ হচ্ছে জার্নাল, অর্থাৎ রেকর্ড করা। দুতরফা দাখিলা পদ্ধতিতে সর্বপ্রথম যে হিসাব বইতে লেনদেনগুলো একটা পক্ষ ডেবিট আর একটা পক্ষ ক্রেডিট করে রেকর্ড করে, তার নাম হচ্ছে জার্নাল। জার্নালে লেনদেনগুলো তারিখের ক্রমানুসারে থাকে, কিন্তু উপযুক্ত শিরোনামের অধীনে সাজানো থাকে না। যেমন 1 তারিখে যা যা ঘটলো সব লিখলাম, 2 তারিখে যা যা ঘটলো সব লিখলাম, কিন্তু এই এক মাসের এই জার্নাল থেকে যদি কেউ জানতে চায় আপনার হাতে নগদ কত আছে, তাহলে নগদ জানতে হলে আবার কি করতে হবে? জাবেদার 1 তারিখে দেখতে হবে নগদ কয়বার এসে গিয়েছে, 2 তারিখে কয়বার এসে গিয়েছে, সবগুলো ক্যালকুলেটরে যোগ বিয়োগ করতে হবে। এতে করে তথ্যগুলো পাওয়া যায় না। তথ্যগুলো পাওয়ার জন্য আবার কি করতে হবে? উপযুক্ত শিরোনামের অধীনে হিসাব প্রস্তুত করতে হবে, খতিয়ান হিসাব প্রস্তুত করতে হবে পার্মানেন্টলি, যার নাম হচ্ছে জেনারেল লেজার বা সাধারণ খতিয়ান। জাবেদা থেকে যাবে খতিয়ানে পার্মানেন্টলি। সেখান থেকে একটা নির্দিষ্ট সময় শেষে, আমাদের হাতে 10 মিনিট সময় আছে, আমাদের দ্রুত করতে হবে, নির্দিষ্ট সময় শেষে খতিয়ানের উদ্বৃত্তগুলো নিয়ে একটা তালিকা প্রস্তুত করা হয়, যার নাম হচ্ছে রেয়ামিল। এই রেয়ামিল হচ্ছে আনঅ্যাডজাস্টেড। এরপর আবার কি করে? হিসাব সমূহকে হালনাগাদ করার জন্য আবার একটা এন্ট্রি দিতে, যেটার নাম হচ্ছে অ্যাডজাস্টিং এন্ট্রি। 4 নম্বর অধ্যায়ে আমরা আলোচনা করব। অ্যাডজাস্টিং এন্ট্রি দেওয়ার পরে হিসাবগুলো আনঅ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের হিসাবগুলো হালনাগাদ হয়ে যায় এবং আরেকটা ট্রায়াল ব্যালেন্স তৈরি করা হয়, তার নাম হচ্ছে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, সমন্বিত রেয়ামিল। এই সমন্বিত রেয়ামিলের মধ্যে হিসাবগুলো হালনাগাদ করা থাকে, আপডেট করা থাকে, প্লাস মাইনাস করা থাকে। এরপরে আমরা এখান থেকে ফিনান্সিয়াল স্টেটমেন্ট প্রস্তুত করি। ফিনান্সিয়াল স্টেটমেন্ট মানে আর্থিক বিবরণী। এই আর্থিক বিবরণী আমরা 5টা অংশে প্রস্তুত করি: ইনকাম স্টেটমেন্ট, ওনার্স ইকুইটি স্টেটমেন্ট, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এবং নোটস এবং নোটস, টিকা এবং ব্যাখ্যা। অর্থাৎ আয় বিবরণী, মালিকানা সত্ত্বের বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, নগদ প্রবাহ বিবরণী এবং টিকা ও ব্যাখ্যা। 5টা অংশে আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্ট প্রস্তুত করি। এখান থেকে আর্থিক ফলাফল নির্ণয় করি, আর্থিক অবস্থা নিরূপণ করি। এরপরে যেগুলো টেম্পোরারি অ্যাকাউন্ট রয়েছে, মুনাফা জাতীয় আয় ব্যয় হিসাব, সেগুলো আর দরকার লাগে না, সেগুলোকে বন্ধ করে দিই ক্লোজিং এন্ট্রির মাধ্যমে। ক্লোজিং এন্ট্রির মাধ্যমে আয় ব্যয় হিসাব বন্ধ করার পরে 5 ধরনের হিসাব কি কি? আয়, ব্যয়, দায়, সম্পদ, মালিকানা সত্ত্ব। এর মধ্যে আয় ব্যয় টেম্পোরারি অ্যাকাউন্ট, একটা হিসাব কাল শেষ, আর্থিক ফলাফল নির্ণয় করা শেষ, টেম্পোরারি অ্যাকাউন্ট আয় ব্যয় হিসাবের আর কোনো দরকার নেই। এগুলোকে ক্লোজিং এন্ট্রির মাধ্যমে ক্লোজ করে দেওয়া হয়। ক্লোজ করার পরে যেগুলো অ্যাকাউন্ট থাকে সেগুলো নিয়ে একটা ট্রায়াল ব্যালেন্স তৈরি করা হয়, তার নাম হচ্ছে পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স। অর্থাৎ নামিক হিসাবগুলো বন্ধ করার পর একটা ট্রায়াল ব্যালেন্স প্রস্তুত করা হয়, যার নাম হচ্ছে পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স। এরপরে অ্যাডজাস্টিং এন্ট্রিতে কিছু বকে এবং অগ্রিম খরচের জন্য যে অ্যাডজাস্টিং এন্ট্রিটা দেওয়া হয়, সেগুলোকে আবার রিভার্স উল্টে করার জন্য একটা এন্ট্রি দেওয়া, যার নাম হচ্ছে রিভার্সিং এন্ট্রি। এই হচ্ছে তোমার অ্যাকাউন্টিং সাইকেল। প্রত্যেক হিসাবকালে একজন অ্যাকাউন্টেন্ট এই ধাপগুলো অনুসরণ করে আবার পরবর্তী হিসাবকালে গিয়ে আবার নতুন করে লেনদেনগুলো চিহ্নিত করে। এটা হচ্ছে তোমার অ্যাকাউন্টিং সাইকেল। এর মধ্যে এই ট্রায়াল ব্যালেন্স থেকে শুরু করে এই ফিনান্সিয়াল স্টেটমেন্ট পর্যন্ত 1, 2, 3, 4 এই 4টা ধাপ, এই 4টা ধাপ একত্রে একটা ফর্দ, একটা 1 পৃষ্ঠা কাগজে, একটা শীটে, একটা কাগজে করা হয়, যার নাম দেওয়া হয় ওয়ার্কশিট। ওই ওয়ার্কশিটের মধ্যে প্রথম 2টা কলামে থাকে আনঅ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, পরের 2টা কলামে থাকে অ্যাডজাস্টিং এন্ট্রি, তারপরে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, এরপরে ফিনান্সিয়াল স্টেটমেন্টের আবার 2টা ভাগ থাকে, ইনকাম স্টেটমেন্ট এবং স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। এটা আমরা ওয়ার্কশিটে ডিটেইলস আলোচনা করব। এই হচ্ছে আমার অ্যাকাউন্টিং সাইকেল। এখন আসো, ওই যে বললাম যে লেনদেন চিহ্নিত করতে ডকুমেন্ট লাগে। তো ডকুমেন্ট অর্থ বা অর্থের মাপকাঠিতে নিরূপণযোগ্য কোনো বস্তু বা সেবার আদান প্রদান দ্বারা কোনো আর্থিক অবস্থার পরিবর্তন যদি ঘটে, তাহলে সেটাকে আমরা বলি লেনদেন। আর এই লেনদেন চিহ্নিত করবো আমরা ডকুমেন্টের সাহায্যে। এখন এই আর্থিক অবস্থার পরিবর্তন যে হয়, কোনো ঘটনার জানা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের যে আর্থিক অবস্থার পরিবর্তন করে, তাকে আমরা বলি লেনদেন। আর এই লেনদেনটাকে আমরা নির্ভর করবো ডকুমেন্টের এভিডেন্স বা প্রমাণপত্রের সাহায্যে, যেমন চালান, ভাউচার, ডেবিট মেমো, ক্রেডিট মেমো, এগুলোর সাহায্যে। এখন এই আর্থিক অবস্থার পরিবর্তনটা 2 রকমের হয়, একটা নিট পরিবর্তন, একটা কাঠামোগত পরিবর্তন। আমরা যে হিসাব সমীকরণ বলেছিলাম, মনে আছে? বলেছিলাম যে 2 দিকে যদি পরিবর্তন ঘটে, দোনো দিকে বাড়বে বা দোনো দিকে কমবে, 2 দিকে হলে ওটাকে বলা হয় তোমার নিট পরিবর্তন। আর যদি একদিকে প্রভাব ফেলে, সমীকরণে যদি বাম পাশে শুধু সম্পদ বাড়ছে বা কমছে, অথবা ডান পাশে দায়, মালিকানা সত্ত্ব বাড়ছে বা কমছে, এরকম পরিবর্তন করে সেটাকে বলা হয় কাঠামোগত পরিবর্তন। তাহলে যে পরিবর্তনটা লেনদেনের ফলে হিসাব সমীকরণের উভয় দিক পরিবর্তন হলে সেটা হচ্ছে নিট পরিবর্তন, একদিকে পরিবর্তন হলে সেটা হচ্ছে কাঠামোগত পরিবর্তন। আচ্ছা, এখন আসো দেখো ব্যবসায়িক লেনদেনের যে দলিলের কথা বলছি, এই দলিলগুলো কি কি? এই দলিলগুলো হচ্ছে চালান। ধারে পণ্য ক্রয় বিক্রয় করা হলে এই চালানটা প্রস্তুত করা হয়। নগদে কেনা বেচার জন্য ক্যাশ মেমো। এরপরে হচ্ছে খরচগুলো রেকর্ড, অন্যান্য খরচগুলো রেকর্ড করার জন্য ভাউচার। ভাউচার আবার 2 রকমের, খরচের জন্য ডেবিট ভাউচার, আয়ের জন্য ক্রেডিট ভাউচার। এরপরে হচ্ছে ডেবিট নোট, ধারে ক্রয়কৃত পণ্য ফেরত দিলে ডেবিট নোট, ধারে বিক্রিত পণ্য ফেরত আসলে ক্রেডিট নোট। এরপরে ভ্যাটের জন্য ভ্যাট চালান। এগুলি হচ্ছে আমার লেনদেনের প্রমাণপত্র। যখনই এই জিনিসগুলো তোমার কাছে আসবে, তখনই ভাববে যে এই ঘটনাটা লেনদেন, তখনই তুমি এটাকে ভিত্তি ধরে রেকর্ড করবে। ওকে, এগুলো হচ্ছে লেনদেনের প্রমাণপত্র। এখন আসো,
দুতরফা দাখিলা পদ্ধতিতে আমরা সর্বপ্রথম যে হিসাবের বই সংরক্ষণ করি তার নাম হচ্ছে জার্নাল বা জাবেদা। তো দেখো জাবেদা কাকে বলে? লেনদেন সংগঠিত হওয়ার পর প্রত্যেকটি লেনদেনকে এর দ্বৈত সত্তা বিশ্লেষণ করে সংশ্লিষ্ট হিসাব খাত দুটির একটিকে ডেবিট এবং সময় পরিমাণ অর্থ দ্বারা অপরটিকে ক্রেডিট করে। এটা কিন্তু দুইতরফা দাখিলা পদ্ধতি বলে। তো এই দুইতরফা দাখিলা পদ্ধতির এই কাজটা যখন সর্বপ্রথম যে বইতে রেকর্ড করি সেটার নাম হচ্ছে জার্নাল বা জাবেদা। ইংরেজি জার্নাল শব্দটি ফরাসি জার শব্দ থেকে এসেছে। জার শব্দ মানে হচ্ছে অর্থ বা দিবস, মানে জার শব্দের অর্থ হচ্ছে দিবস। তাহলে এই দিবস থেকে এসেছে জার্নাল, অর্থাৎ জাবেদাটা প্রত্যেক দিনের লেনদেন প্রত্যেকদিন রেকর্ড করা হয়, তার এই জন্য এটার নাম হয়েছে জার্নাল। জাবেদাকে প্রাথমিক বই, দৈনিক বই, সহকারী বই, মৌলিক হিসাবের বই ইত্যাদি নামেও ডাকা হয়। এই জাবেদা দাখিলার অনেকগুলো প্রকারভেদ রয়েছে, যেমন ধরো সিম্পল এন্ট্রি বা সরল জাবেদা। একটি ডেবিটের এগেইনস্টে একটি ক্রেডিট থাকলে সরল জাবেদা। একটি ডেবিটের এগেইনস্টে একাধিক ক্রেডিট অথবা একটি ক্রেডিটের এগেইনস্টে একাধিক যদি ডেবিট থাকে কোনো জাবেদায়, সেই দাখিলাকে বলা হবে মিশ্র জাবেদা। প্রারম্ভিক জাবেদা অন্য একটা হিসাবকালের শুরুতে যে ওই যে পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স ছিল, ওর যে হিসাব ব্যালেন্স গুলো থাকে সেগুলো নিয়ে পরবর্তী হিসাবকালের শুরুতে একটা জাবেদা দাখিলা দেয়, যার নাম হচ্ছে প্রারম্ভিক জাবেদা দাখিলা। এরপরে হিসাবে কোনো ভুল হলে সংশোধন করার জন্য যে দাখিলা দেয় সেটাকে বলা হয় সংশোধনী দাখিলা। এরপর হিসাবকে হালনাগাদ করার জন্য যে দাখিলা দেওয়া হয় বকেয়া অগ্রিমের জন্য, সেটা জানা হচ্ছে সমন্বয় দাখিলা। এরপরে একটা হচ্ছে স্থানান্তর দাখিলা এবং সমাপনী দাখিলা। সমাপনী দাখিলা দেওয়া হয় নমিনাল অ্যাকাউন্ট, আয় বা ব্যয়বাচক হিসাবগুলোকে বন্ধ করার জন্য সমাপনী দাখিলা দেওয়া হয়, সেটা আমার অ্যাকাউন্টিং সাইকেলও ছিল। এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের জাবেদা দাখিলা। এখন আসো আমরা একটু দেখবো কতগুলো লেনদেনের কিভাবে আমরা জাবেদা রেকর্ড করব। সময় আমাদের হাতে খুব কম, তাই একটু দ্রুত বলছি। হ্যাঁ, দেখো, ওনার ইনভেস্টেড ক্যাশ 30,000, ওই যে 30,000 টাকা আমাদের ইকুয়েশনেই ছিল, ওখান থেকে 4টা এন্ট্রি আমরা এখানে নিয়ে এসেছি। মালিক 30,000 টাকা ইনভেস্ট করলো। তো মালিক 30,000 টাকা ইনভেস্ট করলে কি কি হিসাব জড়িত আছে? নগদ দিয়েছে, তাহলে একটা হচ্ছে নগদান হিসাব, সম্পদ, ব্যবসা সম্পদ বৃদ্ধি পেয়েছে, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। আর এটা মালিক দিয়েছে, তাহলে মালিকের দায় ক্যাপিটাল, মূলধন বৃদ্ধি পেয়েছে, মূলধন একটা দায়বাচক হিসাব, মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে কি হবে? ক্রেডিট। ওই যে আমরা ডেবিট ক্রেডিট সূত্র রেখেছিলাম। তাহলে নগদ বৃদ্ধি পেয়েছে সম্পদ, নগদ সম্পদ বৃদ্ধি পেয়েছে ডেবিট, মালিকানা সত্ত্ব ক্যাপিটাল বৃদ্ধি পেয়েছে ক্রেডিট 30,000। এরপরে পরেরটা পারচেজ ইকুইপমেন্টস ফর ক্যাশ, নগদ টাকায় ইকুইপমেন্ট কিনেছি। তো নগদ টাকায় ইকুইপমেন্ট কিনলে ইকুইপমেন্ট নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, তাই ইকুইপমেন্ট ডেবিট। আর নগদ টাকা কিনেছি, নগদ চলে গিয়েছে, নগদান ক্রেডিট। ওকে, এরপরে রেন্ট এক্সপেন্স দিয়েছি, রেন্ট মানে ভাড়া দিয়েছি। তো রেন্ট হচ্ছে একটা খরচ, খরচ বৃদ্ধি পেলে হয় ডেবিট, তাহলে রেন্ট এক্সপেন্স ডেবিট। নগদ টাকা দিয়েছে, নগদ কমে গিয়েছে, ক্যাশ চলে গিয়েছে, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট, ক্যাশ ক্রেডিট। এরপর সাপ্লাইজ কিনেছি ধারে, সাপ্লাইজ কিনেছি, সাপ্লাইজ বৃদ্ধি পেয়েছে ডেবিট, ধারে কিনেছি, দায়ের সৃষ্টি হচ্ছে, দায় বৃদ্ধি পেলে কি হয়? ক্রেডিট। তাহলে সাপ্লাইজ ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। এটা হলো জাবেদা। এখন জাবেদা থেকে আমরা খতিয়ানে স্থানান্তর করবো। যে আমাদের অ্যাকাউন্টিং সাইকেলের ফার্স্ট স্টেপ ছিল লেনদেন চিহ্নিতকরণ, সেকেন্ড ছিল জাবেদা, জাবেদা করলাম। থার্ডে এখন কি করবো? জাবেদা থেকে খতিয়ানে ট্রান্সফার করবো। খতিয়ানে ট্রান্সফার করার নিয়ম কি দেখো। প্রথমে মনে করো তুমি কয়টা খতিয়ান হবে? ক্যাশ, এখানে একটা ক্যাশ একটা অ্যাকাউন্ট, ক্যাপিটাল একটা অ্যাকাউন্ট 2টা, ইকুইপমেন্ট একটা 3টা, ক্যাশ তো অলরেডি একটু বলেছি। তারপরে রেন্ট এক্সপেন্স 4টা, সাপ্লাইজ 5টা, অ্যাকাউন্টস পেয়েবল 6টা। 6টা খতিয়ানের ছক করতে হবে। এখন এই 6টা খতিয়ানের ছকটা, খতিয়ান বলতে লেজার, ওই যে চলমান জের ছক ছিল, একটা টি ছক ছিল, টি ছককে আমরা রাখবো, চলমান জের ছক করবো। তো চলমান জের ছক 6টা খতিয়ান করতে হবে। দেখো খতিয়ানটা এরকম হবে ক্যাশ অ্যাকাউন্ট। আমি একটা খতিয়ান দেখাচ্ছি, সময় নেই, একটা তোমরা ভালোভাবে দেখো, প্যাক করো। একটা আমি তোমাকে দেখাচ্ছি। ধরো প্রথম যেটা আছে জানুয়ারির 1 তারিখে ক্যাশ ডেবিট 30,000, তাহলে চলে যাও ক্যাশ অ্যাকাউন্টে। এই যে দেখো ক্যাশ অ্যাকাউন্ট, এই যে ডেবিট ঘরে টাকা লিখবে 30,000। লিখার পরে এখানে বিবরণের ঘরে কি লিখতে হবে? অপোজিট অ্যাকাউন্টের নাম। তো দেখো তো একটু আমরা যাই, অপোজিট অ্যাকাউন্ট কি ছিল? এই যে ক্যাশের অপোজিটে কি আছে? ক্যাপিটাল। তাহলে অপোজিট অ্যাকাউন্টের নাম ক্যাপিটালটা লিখতে হবে। তাহলে এখানে এই যে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, এই যে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 30,000 ক্যাপিটালের নামে। একইভাবে আবার একটু দেখি, আবার ক্যাশ কোথায় আছে দেখো, জানুয়ারির 2-তে ক্যাশ ক্রেডিট হয়েছে 5,500, তাহলে ক্যাশ অ্যাকাউন্টে গিয়ে টাকাটা ক্রেডিট করতে হবে। ওকে, তাহলে আসলে ব্যাক করি। ওকে, এই যে ক্যাশ অ্যাকাউন্ট, এই যে ক্রেডিট হয়েছে 5,500, অপোজিট অ্যাকাউন্টের নাম কি ছিল? ইকুইপমেন্ট। তো এটা আমরা 9-10-এও দেখেছি। তো যাক, এভাবে ক্যাশ অ্যাকাউন্টটা করতে হবে। তারপর ব্যালেন্স কিভাবে করবা? ডেবিট আছে 30,000, ব্যালেন্সের ঘরে ডেবিট পরে বসবে 30,000। এরপরে ক্রেডিট হয়েছে 5,500, ডেবিটে ক্রেডিটে বিয়োগ হবে, 30,000 থেকে 5,500 গেল 24,500। এরপর আবার ক্রেডিট হয়েছে 1,500, তাহলে ডেবিট ব্যালেন্স ছিল 24,500, ক্রেডিট হয়েছে, বিয়োগ হবে, বিয়োগ হলে হবে 23,000 টাকা। তো ডেবিটে ডেবিটে যোগ করে লিখতে হবে, আর ডেবিটে ক্রেডিটে বিয়োগ করে লিখতে হবে। এমনি ভাবে ক্যাশ অ্যাকাউন্ট থাকলো তোমার 23,000। এমনি ভাবে ক্যাপিটাল অ্যাকাউন্ট, ক্রেডিট ব্যালেন্স 30,000, ইকুইপমেন্ট ডেবিট ব্যালেন্স 5,500, এরপরে হচ্ছে তোমার রেন্ট এক্সপেন্স ডেবিট 1,500, সাপ্লাইজ ব্যালেন্স হচ্ছে ডেবিট ব্যালেন্স 500, এবং অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট ব্যালেন্স 500।
এই যে লেজার ব্যালেন্স গুলো আছে, খতিয়ানের লাস্ট যে ব্যালেন্স গুলো আছে, এই ব্যালেন্স গুলো নিয়ে একটা তালিকা প্রস্তুত করা হবে। 6টা অ্যাকাউন্ট বলেছিলাম, 6টা অ্যাকাউন্টের একটা তালিকা প্রস্তুত করা হবে যার নাম হচ্ছে ট্রায়াল ব্যালেন্স বা মিল। অর্থাৎ একটা নির্দিষ্ট তারিখে এই যে খতিয়ান হিসাবের যে লাস্ট উদ্বৃত্তগুলো আছে, এই উদ্বৃত্তগুলোর যে তালিকা প্রস্তুত করা হয় তার নাম হচ্ছে মিল বা ট্রায়াল ব্যালেন্স। তো দেখো ট্রায়াল ব্যালেন্সটা এরকম, প্রথমে ছিল কি ক্যাশ অ্যাকাউন্ট, লাস্ট ব্যালেন্স কি ছিল ডেবিট দিকে 23,000, ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্রেডিট দিকে ছিল 30,000, এমনি ভাবে বাদ বাকি অ্যাকাউন্টের ব্যালেন্স গুলো যথাযথ জায়গায় বসিয়ে তুমি যোগ করবা, টোটাল ডেবিট এবং টোটাল ক্রেডিট সমান হয়ে যাবে ট্রায়াল ব্যালেন্স, অর্থাৎ ব্যালেন্স দুদিক মিলে যাবে। আজকে এই ট্রায়াল ব্যালেন্স পর্যন্তই। আগামী ক্লাসের অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাস শেষ করছি এবং শেয়ার স্টপ দিয়ে আমি পার্টিসিপেন্টদের কাছ থেকে কিছু মতামত নেই। পার্টিসিপেন্টরা যদি কিছু বলো, সময় আমাদের শেষ হয়ে যাচ্ছে, সবাইকে আমি আনমিউট করে দিলাম। হ্যাঁ বলো স্টুডেন্টরা, তোমরা কেমন ক্লাস করলাম? জি স্যার ভালো। ওকে, আগামী ক্লাসে আমরা অ্যাডজাস্টিং এন্ট্রি দেখবো। তো সেই ভিডিও লিংকটা আমরা দিয়ে দিব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সেফ থাকো, বাসায় থাকবা, ঠিক আছে? হ্যাঁ, সবাই ভালো থাকো।